প্রথমে তো বিজয়া কিছু দেখিতেই পাইল না, শুধু ঝাপসা আর ধোয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে, ততই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই আর মনোযোগও নাই। দেখিবার কৌশলটা নরেন প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে, কিন্তু দেখিবে কে? যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভিতরটা দুলিয়া দুলিয়া উঠিতেছে। প্রবল নিঃশ্বাসে তাহার এলো চুল উড়িয়া সর্বাঙ্গ কণ্টকিত করিতেছে, হাতে হাত ঠেকিয়া দেহ অবশ করিয়া আনিতেছে। তাহার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়া? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। গত কয়েকদিন ধরে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধেয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে দত্তা তৃতীয় পর্ব। খাওয়া প্রায় শেষ হইয়া আসিলে নরেন্দ্র পুনরায় সেই কথাই বলিল। কহিল, এত বেলা পর্যন্ত উপোস করে আমাকে সম্মুখে বসিয়ে খাওয়াবার তো কোনো দরকার ছিল না, অন্য দেশে এই প্রথা নেই। বিজয়া হাসি মুখে জবাব দিল, আমার বাবা বলতেন সে দেশের ভারী দুর্ভাগ্য যে দেশের মেয়েরা অভুক্ত থেকে পুরুষদের খাওয়াতে পায় না, একসঙ্গে বসে যাদের খেতে হয়। আমিও ঠিক এই কথাই বলি। নরেন্দ্র কহিল, কেন তা বলেন? অন্য দেশের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আমাদের দেশেও তো অনেকের বাড়িতে খেয়েছি, তাদের মধ্যেও তো এ প্রথা চলে, আমি দেখেছি। বিজয়া কহিল, বিলিতি প্রথা যারা শিখেছেন তাদের বাড়িতে হয়তো চলে, কিন্তু সকলের বাড়িতে নয়। আপনি নিজে সে দেশে অনেক বছর ছিলেন বলেই আপনার হয়তো ভুল হচ্ছে, নইলে পুরুষদের সম্মুখে বার হই, দরকার হলে কথা কই বলে আমরা তো সবাই আর মেম সাহেব নই, তাদের চাল চলনেও আমরা চলিনে। নরেন্দ্র কহিল, না চললেও চলা তো উচিত, যাদের যেটা ভালো তাদের কাছ থেকে সেটা তো নেওয়াই চাই। বিজয়া বলিল, কোনটা ভালো, একসঙ্গে বসে খাওয়া? বলিয়াই একটুখানি হাসিয়া বলিল, আপনি কি জানবেন মেয়েদের কতখানি জোর এই খাওয়ানোর মধ্যে থাকে? আমি তো বরঞ্চ আমাদের অনেক অধিকার ছাড়তে রাজি আছি, কিন্তু এটি নয়। আরে ও কি, সমস্ত দুধ যে পড়ে রইল। না না, মাথা নাড়লে হবে না, কখনোই আপনার পেট ভরেনি, তা আমি বলে দিচ্ছি। নরেন হাসিয়া বলিল, আমার পেট ভরেছে কিনা সেও আপনি বলে দেবেন? এ তো বড় অদ্ভুত কথা। বলিয়াই সে উঠিয়া দাঁড়াইল। কথাটা শুনিয়া বিজয় নিজেও একটু হাসিল বটে, কিন্তু তাহার মুখের ভাব দেখিয়া বুঝিতে বাকি রহিল না যে ওইটুকু দুধ না খাওয়ার জন্য সে ক্ষুব্ধ হইয়াছে। বেলা পড়িলে বিদায় লইতে গিয়া নরেন্দ্র হঠাৎ বলিয়া উঠিল, একটা বিষয়ে আজ আমি ভারী আশ্চর্য হয়ে গেছি জানেন। আমাকে রোদের মধ্যে আপনি যেতে দিলেন না, না খাইয়ে ছাড়লেন না, আর একটু কম খাওয়া দেখেও আপনি ক্ষুণ্ণ হলেন। কিন্তু এসব কেমন করে সম্ভব বলুন তো? না না, শুনে আপনি দুঃখিত হবেন না, আমি শ্লেষ বা বিদ্রুপ করার অভিপ্রায় কিন্তু এসব কথা বলছি নে, কিন্তু আমি তখন থেকে কেবল ভাবছি যে এ কেমন করে সম্ভব হয়। বিজয়া কোনো উপায়ে এই আলোচনার হাত হইতে নিস্তার পাইবার জন্য তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, সব বাড়িতেই এইরকমই হয়ে থাকে, তা সে যাক, আপনি আর কতদিনের মধ্যে বিদেশ যাবার ইচ্ছা করেন? নরেন্দ্র অন্যমনস্কভাবে কহিল, পরশু। কিন্তু আমি তো আপনার একেবারেই পর,
আমার দুঃখ কষ্টতে সত্যিই তো আপনার কিছু যায় আসে না, তবু আপনার আচরণ দেখে বাইরের কারোর বলবার জো নেই যে আমি আপনার লোক নই। পাছে কম খাই বা খাওয়ার কোনো ত্রুটি হয় এই ভয়ে আপনি নিজে না খেয়ে সম্মুখে বসে রইলেন। আমার কোনো বোন নেই, আমার মাও ছেলেবেলাতেই মারা গিয়েছেন। তারা বেঁচে থাকলে হয়তো এমনি ব্যাকুল হতেন কিনা কে জানে, কিন্তু আপনার যত্ন করা দেখে আমি আজ ভারী আশ্চর্য হয়ে গেছি জানেন। অথচ এসব তো কিছু আর যথার্থই সত্যি হতে পারে না, সে আমিও জানি আর আপনিও জানেন। বরঞ্চ সত্যি বললেই হয়তো আপনাকে ব্যঙ্গ করা হবে, অথচ মিথ্যে বলে ভাবতেও যেন ইচ্ছা করে না। বিজয়া জানলার বাহিরে চাহিয়াছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া কহিল, ভদ্রতা বলে একটা জিনিস আছে, সে কি আপনি আর কোথাও দেখেননি? ভদ্রতা? হ্যাঁ, তাই হবে বোধহয় বলিয়া হঠাৎ তাহার একটা নিঃশ্বাস পড়িল। তারপরে হাত তুলিয়া আবার একটা নমস্কার করিয়া সে কহিল, যেমন করে হোক বাবার ঋণটা যে সমস্ত শোধ হয়েছে, এই আমার ভারী তৃপ্তি। আপনার মন্দিরের 3 দিন শ্রীবৃদ্ধি হোক, আর আজকের দিনটা আমার চিরকাল মনে থাকবে। আচ্ছা, আমি চললুম, কেমন? নমস্কার। বলিয়া সে যখন ঘরের বাহিরে আসিয়া পড়িল, তখন ভিতর হইতে একটা অস্ফুট আহ্বান আসিল, শুনুন, একটু দাঁড়ান। নরেন্দ্র ফিরিয়া দাঁড়াইতে বিজয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনার মাইক্রোস্কোপটার দাম কত? নরেন্দ্র কহিল, কিনতে আমার 500 টাকার বেশি লেগেছিল, এখন 250 টাকা কিংবা 200 টাকা পেলেও আমি দিয়ে দেব। কেউ নিতে পারে আপনি জানেন? একবার নতুন আছে বললেও হয়। তাহার বিক্রি করিবার আগ্রহ দেখিয়া মনে মনে অত্যন্ত ব্যথিত হইয়া বিজয়া জিজ্ঞাসা করিল, এত কম দামে দেবেন? আপনার কি তার সব কাজ শেষ হয়ে গেছে? নরেন্দ্র নিঃশ্বাস ফেলিয়া বলিল, কাজ কিছুই হয়নি। এই নিঃশ্বাসটুকুও বিজয়ার লক্ষ্য এড়াইল না। সে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, আমার নিজেরই একটা অনেকদিন ধরে কেনবার স্বাদ আছে, কিন্তু হয়ে ওঠেনি। আচ্ছা, কাল আপনি একবার দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই পারি, আমি সমস্ত আপনাকে দেখিয়ে দিয়ে যাব। একটু চিন্তা করিয়া পুনরায় কহিল, যাচাই করবার সময় নেই বটে এখন, কিন্তু আমি নিশ্চিত বলছি, নিলে আপনি ঠকবেন না। আবার একটু মৌন থাকিয়া বলিল, টাকার বদলে দাম হয় না, এ ঠিক এমনি জিনিস। আমার আর কোনো উপায় যে নেই, নইলে আচ্ছা, কাল দুপুরবেলায় আমি ঠিক নিয়ে আসব, কেমন? আচ্ছা, নমস্কার। সে চলিয়া গেলে যতক্ষণ দেখা গেল বিজয়া অপলক চক্ষে চাহিয়া রহিল। তারপরে ফিরিয়া আসিয়া সম্মুখের চৌকিটার উপর বসিয়া পড়িল। কখনো বা তার মনে হইতে লাগিল, যত দূর দৃষ্টি যায় সব যেন খালি হইয়া গেছে, কিছুতেই যেন কোনো দিন তাহার প্রয়োজন ছিল না, কিছুই যেন তাহার মরণকাল পর্যন্ত কোনো কাজেই আর লাগিবে না। অথচ সেজন্য ক্ষোভ বা দুঃখ কিছুই মনের মধ্যে নাই। এমনি শূন্য দৃষ্টিতে বাহিরের গাছপালার পানে চাহিয়া মূর্তির মতো স্তব্ধভাবে বসিয়া কি করিয়া যে সময়গুলি কাটিতেছিল তাহার খেয়াল তার ছিল না। কখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, কখন চাকরে আলো দিয়ে গেছে, সে টেরও পায় নাই। তাহার চৈতন্য ফিরিয়া আসিল তাহার নিজের চোখের জলে। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া হাত দিয়া দেখিল, কখন ফোঁটা ফোঁটা করিয়া অজ্ঞাতসারে পড়িয়া বুকের কাপড় পর্যন্ত ভিজিয়া গেছে। ছিছি, চাকর বাকর আসিয়াছে গেছে, হয়তো তাহারা লক্ষ্য করিয়াছে, হয়তো তাহারা কি মনে করিয়াছে। লজ্জায় আজ সে প্রয়োজনেও কাহাকেও কাছে ডাকিতে পারিল না। রাত্রিতে বিছানায় শুইয়া জানালা খুলিয়া দিয়া তেমনি বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া রহিল। অমনি বস্তু বর্ণহীন শূন্য অন্ধকারের মতো নিজের সমস্ত ভবিষ্যৎটা তাহার চোখে ভাসিতে লাগিল। তাহার পরে কখন সে ঘুমাইয়া পড়িয়াছিল তাহার মনে নাই, কিন্তু ঘুম যখন ভাঙিল তখন প্রভাতের স্নিগ্ধ আলোকে ঘর ভরিয়া গেছে। প্রথমেই মনে পড়িল তাহাকে, যাহার সহিত 5-6 দিনের বেশি কথা পর্যন্ত বলে নাই। আর মনে পড়িল
যে অজ্ঞাত বেদনা তাহার ঘুমের মধ্যেও সঞ্চরণ করিয়া ফিরিতেছিল, তাহারই সহিত কেমন করিয়া যেন সেই লোকটির ঘনিষ্ঠ এক সংযোগ আছে। বেলা বাড়িতে লাগিল, কিন্তু যখনই মনে পড়ে সমস্ত কাজকর্মের মধ্যে কোথায় তাহার একটি চোখ এবং একটি কান আজ সারা দিন পড়িয়া আছে, তখন নিজের কাছেই তাহার ভারী লজ্জা বোধ হয়। কিন্তু এ যে কিছুই নয়, এ যে শুধু সেই যন্ত্রটা দেখিবার কৌতূহল। একবার সেটা দেখা হইয়া গেলেই সমস্ত আগ্রহের নিবৃত্তি হইবে, আজ না হয় তো কাল হইবে। এমন করিয়াও আপনাকে সে অনেকবার বুঝাইল, কিন্তু কোনো কাজেই লাগিল না। বরঞ্চ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা যেন রহিয়া রহিয়া আশঙ্কায় আত্মপ্রকাশ করিতে লাগিল। পৌষের মধ্যাহ্ন সূর্য ক্রমশ একপাশে হেলিয়া পড়িল। আলোকের চেহারায় দিনান্তের সূচনা দেখিয়া বিজয়ার বুক দমিয়া গেল। কাল যে লোক চিরদিনের মতো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে, আজ সে যদি এত দূরে আসিতে এতখানি সময় নষ্ট করিতে না পারে, তবে তাহাতে আশ্চর্য হইবার তো কিছু নাই। তাহার সেই সম্বলটুকু যদি অপর কাহাকেও বেশি দামে বিক্রয় করিয়া সে চলিয়া গিয়া থাকে, তাহা হইলে তাহাকেই বা কি দোষ দেওয়া যায়? তাহাদের শেষ কথাবার্তাগুলি সে বারবার তোলা পড়া করিয়া নিরতিশয় অনুশোচনার সহিত মনে করিয়া দেখিতে লাগিল যে মনের মধ্যে তাহার যাহাই থাক, মুখে সে এ সম্বন্ধে আগ্রহাতিশয্য একেবারেই প্রকাশ করে নাই। ইহাকে অনিচ্ছা কল্পনা করিয়া সে যদি আজ শেষ পর্যন্ত পিছাইয়াই গিয়া থাকে, তো দর্পিতার উচিত শাস্তিই হইয়াছে বলিয়া হৃদয়ের ভিতর হইতে যে কঠিন তিরস্কার বারংবার ধ্বনিত হইয়া উঠিতে লাগিল, তাহার জবাব সে কোনো দিকে চাহিয়াই খুঁজিয়া পাইল না। কিন্তু পরেশকে কিংবা অন্য কাহাকেও কোনো ছলে তাহার কাছে পাঠানো যায় কিনা, পাঠাইলেও তাহারা খুঁজিয়া পাইবে কিনা, তিনি আসিতে স্বীকার করিবেন কিনা, এমনি তর্ক বিতর্ক করিয়া ছটফট করিয়া ঘড়ির কাটার পানে চাহিয়া ঘর বাহির করিয়া যখন কোনো মতেই তাহার আর সময় কাটিতেছিল না, এমনি সময়ে পরেশ ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মাঠান, নিচে এসো, বাবু এসেছে। বিজয়ের মুখ পাংশু হইয়া গেল। কে বাবুরে? পরেশ কহিল, কাল যে এসেছিল, ওই ওই তেনার হাতে মস্ত একটা চামড়ার বাক্স রয়েছে মাঠান। আচ্ছা, তুই বাবুকে বসতে বলগে, আমি যাচ্ছি। আচ্ছা। মিনিট 2-3 পরে বিজয়া ঘরে ঢুকিয়া নমস্কার করিল। আজ তাহার পরনের কাপড়ে, মাথার ঈষৎ রুক্ষ এলো চুলে এমন একটা বিশেষত্ব ও পারিপাট্য ছিল, যাহা কাহারও দৃষ্টি এড়াইবার কথা নহে। গতকল্যের সঙ্গে আজকের এই প্রভেদটায় ক্ষণকালের জন্য নরেনের মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। তাহার বিস্মিত দৃষ্টি অনুসরণ করিয়া বিজয়ার নিজের দৃষ্টি যখন নিজের প্রতি ফিরিয়া আসিল, তখন লজ্জায় শরমে সে একেবারে মাটির সঙ্গে মিশিয়া গেল। মাইক্রোস্কোপের ব্যাগটা এতক্ষণ তাহার হাতেই ছিল, সেটা টেবিলের উপর রাখিয়া দিয়া সে ধীরে ধীরে কহিল, নমস্কার। জানেন, আমি বিলেতে থাকতে ছবি আঁকতে শিখেছিলাম। আপনাকে তো আগেও কয়েকবার দেখেছি, কিন্তু আজ আপনি ঘরে ঢুকতেই আমার যেন চোখ খুলে গেল। আমি নিশ্চয়ই বলতে পারি যে ছবি আঁকতে জানে, তারই আপনাকে দেখে আজ লোভ হবে। বাহ, কি সুন্দর! বিজয়া মনে মনে বুঝিল, ইহা সৌন্দর্যের পদমূলে অকপট ভক্তের স্বার্থগন্ধহীন নিষ্কলুষ স্তোত্র অজ্ঞাত স্বরে উচ্ছ্বসিত হইয়াছে, এবং এ কথা একমাত্র ইহার মুখ দিয়াই বাহির হইতে পারে। কিন্তু তথাপি নিজের আরক্ত মুখখানা সে যে কোথায় লুকাইবে, এই দেহটাকে তাহার সমস্ত সাজসজ্জার সহিত সে যে কি করিয়া বিলুপ্ত করিবে, তাহা ভাবিয়া পাইল না। কিন্তু মুহূর্তকাল পরেই আপনাকে সংবরণ করিয়া লইয়া মুখ তুলিয়া সে গম্ভীর স্বরে কহিল, আমাকে এরকমভাবে অপ্রতিভ করা কি আপনার উচিত? তাছাড়া একটি জিনিস কিনব বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছিলাম, ছবি আঁকার জন্য তো আর আপনাকে ডাকিনি।
জবাব শুনিয়া নরেনের মুখ শুকাইয়া গেল। সে লজ্জায় একান্ত সংকুচিত ও কুণ্ঠিত হইয়া অস্ফুট স্বরে এই বলিয়া ক্ষমা চাহিতে লাগিল যে সে কিছু ভাবিয়া ও কথা বলে নাই, তাহার অত্যন্ত অন্যায় হইয়া গিয়াছে, আর কখনো সে ইত্যাদি ইত্যাদি। তাহার অনুতাপের পরিমাণ দেখিয়া বিজয়া হাসিল। স্নিগ্ধ হাস্যে মুখ উজ্জ্বল করিয়া সে কহিল, কই দেখি আপনার যন্ত্র। নরেন যেন বাঁচিয়া গেল। এই যে দেখাই বলিয়া সে তাড়াতাড়ি অগ্রসর হইয়া তাহার বাক্স খুলিতে প্রবৃত্ত হইল। এই বসিবার ঘরটায় আলো বড় কম আসিতেছিল। বিজয়া পাশের ঘরটা দেখাইয়া কহিল, ও ঘরে এখনো আলো আছে, চলুন ওইখানে যাই। বেশ তো, তাই চলুন বলিয়া সে বাক্স হাতে লইয়া গৃহস্বামিনীর পিছনে পাশের ঘরে আসিয়া উপস্থিত হইল। একটি ছোট টিপয়ের উপর যন্ত্রটি স্থাপিত করিয়া উভয়ে দুই দিকে দুইখানা চেয়ার লইয়া বসিল। নরেন কহিল, হ্যাঁ, এইবার দেখুন কি করে এটা ব্যবহার করতে হয়, তারপরে আমি আপনাকে শিখিয়ে দেব। এই অনুবীক্ষণ যন্ত্রটির সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় নাই, তাহারা ভাবিতেও পারে না যে কত বড় বিস্ময় এই ছোট জিনিসটির ভিতর দিয়া দেখিতে পাওয়া যায়। বাহিরের অসীম ব্রহ্মাণ্ডের মতো একটি সীমাহীন ব্রহ্মাণ্ডও যে মানুষের একটি ক্ষুদ্র মুঠার ভিতর ধরিতে পারে, সে আভাস শুধু এই যন্ত্রটির সাহায্যেই পাওয়া যায়। এইটুকু মাত্র ভূমিকা করিয়া সে বিজয়ার মনোযোগ আহ্বান করিল। বিলাতে চিকিৎসাবিদ্যা শিক্ষা করার পরে তাহার জ্ঞানের পিপাসা ওই জীবাণু তত্ত্বের দিকেই গিয়াছিল। তাই একদিকে যেমন ইহার সহিত তাহার পরিচয়ও একান্ত ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছিল, তাহার সংগ্রহও তেমনি অপর্যাপ্ত হইয়া উঠিয়াছিল। সে সমস্তই সে তাহার এই প্রাণাধিক যন্ত্রটির সহিত বিজয়াকে দিবার জন্য আজ সঙ্গে আনিয়াছিল। সে ভাবিয়াছিল, এ সকল না দিলে শুধু শুধু যন্ত্রটা লইয়া আর একজনের কি লাভ হইবে। প্রথমে তো বিজয়া কিছু দেখিতেই পাইল না, শুধু ঝাপসা আর ধোয়া। নরেন যতই আগ্রহ ভরে জিজ্ঞাসা করে সে কি দেখিতেছে, ততই তাহার হাসি পায়। সেদিকে তাহার চেষ্টাও নাই আর মনোযোগও নাই। দেখিবার কৌশলটা নরেন প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিতেছে। প্রত্যেক কলকবজা নানাভাবে ঘুরাইয়া ফিরাইয়া দেখাটা সহজ করিয়া তুলিবার বিধিমতো প্রয়াস পাইতেছে, কিন্তু দেখিবে কে? যে বুঝাইতেছে তাহার কণ্ঠস্বরে আর একজনের বুকের ভিতরটা দুলিয়া দুলিয়া উঠিতেছে। প্রবল নিঃশ্বাসে তাহার এলো চুল উড়িয়া সর্বাঙ্গ কণ্টকিত করিতেছে, হাতে হাত ঠেকিয়া দেহ অবশ করিয়া আনিতেছে। তাহার কি আসে যায় জীবাণুর স্বচ্ছ দেহের অভ্যন্তরে কি আছে না আছে দেখিয়া? কে ম্যালেরিয়ায় গ্রাম উজাড় করিতেছে আর কে যক্ষায় গৃহ শূন্য করিতেছে, তাহাদের চিনিয়া তাহার লাভ কি? আর করিলেও সে তো আর তাহাদের নিবারণ করিতে পারিবে না, কারণ সে তো আর ডাক্তার নয়। মিনিট 10 ধস্তাধস্তি করিয়া নরেন অত্যন্ত বিরক্ত হইয়া সোজা হইয়া বসিল। কহিল, যান, এ আপনার কাজ নয়, এমন মোটা বুদ্ধি আমি জন্মে দেখিনি। বিজয়া প্রাণপণে হাসি চাপিয়া কহিল, মোটা বুদ্ধি আমার, না আপনি বোঝাতে পারেন না? নিজের রূঢ় কথায় নরেন মনে মনে লজ্জিত হইয়া কহিল, আর কি করে বোঝাবো বলুন তো? আপনার বুদ্ধি তো আর সত্যিই কিছু মোটা নয়, কিন্তু আমার নিশ্চয়ই বোধ হচ্ছে যে আপনি মন দিচ্ছেন না। আমি বকে মরছি আর আপনি মিছিমিছি ওটাতে চোখ রেখে মুখ নিচু করে শুধু হাসছেন। কে বললে আমি হাসছি? আমি বলছি আপনার ভুল। আমার ভুল? আচ্ছা বেশ, যন্ত্রটা তো আর ভুল নয়, তবে কেন দেখতে পেলেন না? যন্ত্রটা আপনার খারাপ, তাই। নরেন বিস্ময়ে অবাক হইয়া বলিল, খারাপ? আপনি জানেন এরকম পাওয়ারফুল মাইক্রোস্কোপ এখানে বেশি লোকের নেই, এমন স্পষ্ট দেখতে। বলিয়া সচক্ষে একবারে যাচাই করিয়া লইবার অত্যন্ত ব্যগ্রতায় সে ঝুঁকিতে গিয়া বিজয়ের মাথার সহিত তাহার মাথা ঠকিয়া গেল। উহ উহ করিয়া বিজয়া মাথাটা সরাইয়া লইয়া হাত বুলাইতে লাগিল। নরেন অপ্রস্তুত হইয়া কি একটা বলিবার চেষ্টা করিতেই সে হাসিয়া ফেলিয়া কহিল,
মাথা টুকে দিলে কি হয় জানেন? শিং বেরোয়। নরেনও হাসিল, কহিল, বেরোতে হলে আপনার মাথা থেকেই তাদের বের হওয়া উচিত। তা বই কি, আপনার এই পুরনো ভাঙা যন্ত্রটাকে ভালো বলিনি বলে আমার মাথাটা শিং বেরোনোর মাথা, তাই তো? নরেন হাসিল বটে, কিন্তু তাহার মুখ শুষ্ক হইল। ঘাড় নাড়িয়া সে কহিল, আপনাকে সত্যি বলছি, ভাঙা নয়। আমার কিছু নেই বলেই হয়তো আপনার সন্দেহ হচ্ছে যে আমি ঠকিয়ে টাকা নেবার চেষ্টা করছি, কিন্তু আপনি পরে দেখবেন। বিজয়া কহিল, পরে দেখে আর কি করব বলুন, তখন তো আর আপনাকে পাবো না। নরেন তিক্ত স্বরে বলিল, তবে কেন বললেন যে আপনি নেবেন? কেন মিথ্যে কষ্ট দিলেন আমাকে? বিজয়া গম্ভীরভাবে বলিল, তখন আপনিই বা কেন বললেন না যে এটা ভাঙা? নরেন মহা বিরক্ত হইয়া বলিয়া উঠিল, 100 বার বলছি যে ভাঙা নয়, তবু আপনি বলবেন এটা ভাঙা? কিন্তু পরক্ষণেই সে ক্রোধ সংবরণ করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা, তবে তাই ভালো। আমি আপনার সঙ্গে আর তর্ক করতে চাই না। এটা ভাঙাই বটে। আপনি আমার এইটুকু মাত্র ক্ষতি করলেন যে কাল আমার আর যাওয়া হলো না। কিন্তু সবাই তো আর আপনার মতো অন্ধ নয়। কলকাতায় গিয়ে আমি এটা অনায়াসেই বেচতে পারি, তা জানবেন। আচ্ছা, চললুম। বলিয়া সে যন্ত্রটা বাক্সের মধ্যে পুরিবার উদ্যোগ করিতে লাগিল। বিজয়া গম্ভীরভাবে বলিল, এক্ষুনি যাবেন কি করে? আপনাকে যে খেয়ে যেতে হবে। না, তার দরকার নেই। দরকার আছে বই কি। নরেন মুখ তুলিয়া কহিল, আপনি মনে মনে হাসছেন। আমাকে কি আপনি উপহাস করছেন? কাল যখন খেয়ে যেতে বলেছিলাম তখন কি আপনাকে উপহাস করেছিলাম? সে হবে না, আপনাকে নিশ্চয়ই খেয়ে যেতে হবে। একটু বসুন তো, আমি এক্ষুনি আসছি। বলিয়া বিজয়া হাসি চাপিতে চাপিতে সমস্ত ঘরময় রূপের তরঙ্গ প্রবাহিত করিয়া দিয়া বাহির হইয়া গেল। মিনিট 5 পরেই সে স্বহস্তে খাবারের থালা এবং চাকরের হাতে চায়ের সরঞ্জাম দিয়া ফিরিয়া আসিল। টিপয়টা খালি দেখিয়া সে কহিল, এর মধ্যে সব বন্ধ করে ফেলেছেন? বাবা, আপনার রাগ তো কম নয়। নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিল, আপনি নেবেন না তাতে আর রাগের কি? কিন্তু ভেবে দেখুন তো, এত বড় একটা ভারী জিনিস এত দূরে বয়ে আনতে, বয়ে নিয়ে যেতে কত কষ্ট হলো। থালাটা টেবিলের উপরে রাখিয়া দিয়া বিজয়া কহিল, তা হতে পারে, কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি, করেছেন নিজের জন্য। আচ্ছা, আপনি খেতে বসুন তো এবার, আমি চা তৈরি করে দিই। নরেন খাড়া বসিয়া রহিল দেখিয়া সে পুনরায় কহিল, আচ্ছা বাবা, আচ্ছা, আমি না হয় নেব, আপনাকে আর বয়ে নিয়ে যেতে হবে না। নিন, আপনি খেতে আরম্ভ করুন। নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিয়া বলিল, আপনাকে দয়া করতে আমি তো অনুরোধ করিনি। বিজয়া কহিল, সেদিন কিন্তু করেছিলেন, যেদিন মামার হয়ে বলতে এসেছিলেন। সে পরের জন্য, নিজের জন্য তো আর নয়। এ অভ্যাস আমার নেই। কথাটা যে কত দূর সত্য বিজয়ার তাহা অগোচর ছিল না। সেই হেতু একটু গায়েও লাগিল। কহিল, সে যাই হোক, ওটা আপনার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না, এখানেই থাকবে। আচ্ছা, আপনি খেতে বসুন। নরেন সন্দিগ্ধ স্বরে জিজ্ঞাসা করিল, তার মানে? বিজয়া কহিল, মানে কিছু একটা আছে বই কি। জবাব শুনিয়া নরেন ক্ষণকাল স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বোধ করি মনে মনে এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণেই হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিয়া উঠিল, কিন্তু সেইটে কি তাই আমি আপনার কাছে স্পষ্ট করে শুনতে চাই। আপনি কি কিনবার ছলে কাছে আনিয়ে আটকাতে চান? এও কি বাবা আপনার কাছে বাধা রেখে গিয়েছিলেন? আপনি তো তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন। অনায়াসে আপনি বলতে পারেন যে বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন। বিজয়ার মুখ আরক্ত হইয়া উঠিল। সে ঘাড় ফিরাইয়া কহিল, কালীপদ, তুই দাঁড়িয়ে কি করছিস? ওগুলো নামিয়ে রেখে যা, পান নিয়ে আয়। ভৃত্য কেথলি প্রভৃতি টেবিলের একধারে নামাইয়া দিয়া প্রস্থান করিলে বিজয়া নিঃশব্দে নতমুখে চা প্রস্তুত করতে লাগিল এবং অদূরে চৌকির উপর নরেন্দ্র মুখখানা রাগে হাঁড়ির মতো করিয়া বসিয়া রহিল।
সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞেয় ব্যাপার তাহার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা এবং অনেক গবেষণা শুনিয়াছি, কিন্তু যে অংশটা তাহার জ্ঞেয়, সে কোথায় শুরু হইয়াছে, কি তাহার কার্য, কেমন তাহার আকৃতি প্রকৃতি, কি তাহার ইতিহাস, এমন দৃঢ় এবং এমন সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে তাহা তাহার মনে হইল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলিয়া উপহাস করিতেছিল, তাহারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার না দৃষ্টিগোচর হইল। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটি যে ডাক্তারি পাশ করিয়াছে ইহাই তো বিশ্বাস হইতে চায় না। কিন্তু শুধু তাহাই নয়, জীবিতদের সম্বন্ধে ইহার জ্ঞানের গভীরতা, ইহার বিশ্বাসের দৃঢ়তা, ইহার স্মরণ করিয়া রাখিবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। অথচ সামান্য লোকের মতো ইহাকে রাগাইয়া দেওয়াও কত না সহজ। শেষাশেষি সে কতক বা চুপ করিয়া শুনিতেছিল, কতক বা তাহার কানেও প্রবেশ করিতেছিল না, শুধু মুখপানে চাহিয়া চুপ করিয়া সে বসিয়াছিল। নিজের ঝোঁকে সে যখন নিজেই বকিয়া যাইতেছিল, শ্রোতাটি হয়তো তখন ইহার ত্যাগ, ইহার সততা, ইহার সরলতার কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহে, শ্রদ্ধায়, ভক্তিতে বিভোর হইয়া বসিয়াছিল। হঠাৎ এক সময়ে নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যা বকিয়া মরিতেছে। কহিল, আপনি কিছুই শুনছেন না? বিজয়া চকিত হইয়া কহিল, ওমা, কেন? শুনছি বই কি। কি শুনলেন বলুন তো? বাহ, একদিনেই বুঝি সবাই শিখতে পারে? নরেন হতাশভাবে কহিল, না, আপনার কিছুই হবে না। আপনার মতো অন্যমনস্ক লোক আমি কোনো কালে দেখিনি। বিজয়া লেশমাত্র অভিপ্রেত না হইয়া বলিল, একদিনেই বুঝি হয়? নরেন হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, আপনার যে 100 বছরেও হবে না, আর তাছাড়া শেখাবেই বা কে? বিজয়া মুখ টিপিয়া হাসিয়া কহিল, কেন আপনি? নইলে ওই ভাঙা যন্ত্রটা আর কে নেবে? নরেন্দ্র গম্ভীর হইয়া কহিল, আপনার নিয়েও কোনো কাজ নেই, আর আমি শেখাতেও পারব না। বিজয়া কহিল, তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সে তো শিখতে পারব। নরেন উত্তেজিত হইয়া কহিল, তাও না, যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়ার জ্ঞান থাকে না, তাতেই যখন মন দিতে পারলেন না, তখন আপনি মন দেবেন ছবি আঁকতে? কিছুতেই না। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না? না। বিজয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, কিছুই শিখতে না পারলে কিন্তু মাথায় সত্যিই আমার শিং বেরোবে। তাহার মুখের ভাবে ও কথায় নরেন পুনরায় উচ্চ হাস্য করিয়া উঠিল, কহিল, সেই হবে আপনার উচিত শিক্ষা, বুঝেছেন? বিজয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া কহিল, তা বই কি, আপনার শেখাবার ক্ষমতা নেই তাই বলুন না, কিন্তু চাকরগুলো কি করছে বলুন তো? আলো দেয় না কেন? আচ্ছা, আপনি একটু বসুন, আমি আলো দিতে বলে আসি। বলিয়া সে দ্রুত পদে উঠিয়া ঘরের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। সম্মুখেই বসিবার ঘরের দুটো চৌকি দখল করিয়া পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী বসিয়া আছেন। বিলাসের মুখের উপর কে যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়াছে। বিজয়া আপনাকে সম্বরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন এলেন কাকাবাবু? আমাকে ডাকেননি কেন? রাসবিহারী শুষ্ক হাস্য করিয়া কহিলেন, প্রায় আধ ঘণ্টা হলো এসেছি মা। তুমি ও ঘরে কথাবার্তায় ব্যস্ত আছো বলে তোমাকে আর ডাকিনি। তা ওই বুঝি জগদীশের ছেলে? হ্যাঁ, কি চায় ও? পাশের ঘর পর্যন্ত শব্দ না পৌঁছায় বিজয়া এমনি মৃদু স্বরে বলিল, একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন আমাকে। বিলাস ঠিক যেন গর্জন করিয়া উঠিল, কহিল, মাইক্রোস্কোপ? হ্যাঁ, ঠকাবার আর জায়গা পেলে নাও? রাসবিহারী মৃদু ভৎসনার ভাবে ছেলেকে বলিলেন, ও কথা কেন বিলাস?
তার উদ্দেশ্য তো আর আমরা জানি নে, ভালোও তো হতে পারে। বিজয়ার মুখের প্রতি চাহিয়া ঈষৎ হাস্যের সহিত ঘাড় নাড়িয়া কহিলেন, যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত বলে মনে করি নে। তার উদ্দেশ্য মন্দ নাও তো হতে পারে, কি বলো মা? বলিয়া একটু থামিয়া নিজেই পুনরায় কহিলেন, অবশ্য জোর করে কিছুই বলা যায় না, সেও ঠিক। তা সে যাই হোক গে, ওতে আমাদের আবশ্যক কি? হ্যাঁ, দূরবীন হলেও না হয় কালে ভদ্রে দূরে টুরে দেখতেও কাজে লাগাতে পারতে। কিন্তু ওরে ও কালীপদ, ও ঘরে আলো দিতে যাচ্ছিস বুঝি? তা অমনি বাবুটিকে বলে দিস যে ও আমরা কিনতে পারবো না, তিনি যেতে পারেন। বিজয়া ভয়ে ভয়ে কহিল, তাকে বলেছি আমি নেব। রাসবিহারী কিছু আশ্চর্য হইয়া কহিলেন, নেবে? কেন বলো দেখি মা, তাতে তোমার প্রয়োজন কি? বিজয়া মৌন হইয়া রহিল। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, উনি কত দাম চান? আগে 200 টাকা। রাসবিহারী 2 ভ্রু প্রসারিত করিয়া কহিলেন, 200 টাকা? 200 টাকা চায়? বিলাস তাহলে নেহাত। কি বলো বিলাস? কলেজে তোমার FA ক্লাস কেমিস্ট্রিতে তো ওসব ঘাটাঘাটি করেছো, তা একটা মাইক্রোস্কোপের দাম 200 টাকা? না না না, কালীপদ যা, তুই ওকে বলে দে এসব ফন্দি এখানে খাটবে না। কিন্তু যাহাকে বলিতে হইবে সে যে নিজের কানেই সমস্ত শুনিতেছে তাহাতে লেশ মাত্র সন্দেহ নাই। কালীপদ যাইবার উপক্রম করিতেছে দেখিয়া বিজয়া তাহাকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিয়া দিল, তুমি শুধু আলো দিয়ে এসো গে, যা বলবার আমি নিজেই বলবো। বিলাস শ্লেষ করিয়া তাহার পিতাকে কহিল, কেন বাবা, তুমি কেন মিথ্যে অপমান হতে গেলে? হ্যাঁ, ওর হয়তো এখনো কিছু দেখিয়ে নিতে বাকি আছে। রাসবিহারী কথা কহিলেন না, কিন্তু ক্রোধে বিজয়ার মুখ রাঙা হইয়া উঠিল। বিলাস তাহা লক্ষ্য করিয়াও বলিয়া ফেলিল, আমরাও অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু হো হো করে হাসবার বিষয় ওর কোনোটার মধ্যেই আমরা পাইনি। কাল খাওয়ানোর কথাও সে জানিতে পারিয়াছিল, আজ উচ্চ হাস্যও সে সকর্ণে শুনিয়াছিল। বিজয়ার আজিকার বেশভূষার পারিপাট্যও তাহার দৃষ্টি এড়ায় নাই। ঈর্ষার বিষে সে এমন জ্বলিয়া মরিতেছিল যে তাহার আর দিকবিদিক জ্ঞান ছিল না। বিজয়া তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে কহিল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? রাসবিহারী অলক্ষ্যে পুত্রের প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ হানিয়া স্মিত কণ্ঠে বিজয়াকে কহিলেন, তা কথা আছে বই কি মা, কিন্তু তার জন্যে এত তাড়াতাড়ি কি? তারপর একটু থামিয়া কহিলেন, আর ভেবে দেখলাম ওকে কথা যখন তুমি দিয়েছ মা, তখন যাই হোক সেটা আমাদের নিতে হবে বই কি। বলি 200 টাকা বেশি না কথাটার দাম বেশি? হ্যাঁ, তা না হয় ওকে কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দিক না মা? বিজয়া এই প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে কি কাল কথা হতে পারে না কাকাবাবু? রাসবিহারী একটু বিস্মিত হইয়া কহিলেন, কেন মা? বিজয়া মুহূর্তকাল স্থির থাকিয়া দ্বিধা সংকোচ সবলে বর্জন করিয়া কহিল, ওর রাত হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে তো, ওর সঙ্গে আমার কিছু আলোচনা করবার আছে। তাহার এই স্পর্ধিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হইয়া গেলেও বাহিরে তাহার লেশ মাত্র প্রকাশ পাইতে দিলেন না। চাহিয়া দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র সাপদের মতো ঝকঝক করিতেছে এবং কি একটা বলিবার চেষ্টায় সে যেন যুদ্ধ করিতেছে। ধূর্ত রাসবিহারী
অবস্থাটা চক্ষের নিমেষে বুঝিয়া লইয়া তাহাকে কটাক্ষে নিবারণ করিয়া প্রফুল্ল হাসি মুখে কহিলেন, বেশ তো মা, বেশ তো, আমি কাল সকালেই না হয় আবার আসব। বিলাস, অন্ধকার হয়েছে বাবা, চলো আমরা বাড়ি যাই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং ছেলের বাহুতে একটু মৃদু আকর্ষণ দিয়া তাহার অবরুদ্ধ দুর্দাম ক্রোধ ফাটিয়া বাহির হইবার পূর্বেই তাহাকে সঙ্গে করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের প্রতি একেবারেই চাহে নাই, সুতরাং তাহার মুখের ভাব ও চোখের চাহনি দেখিতে না পাইলেও মনে মনে সমস্ত অনুভব করিয়া অনেকক্ষণ পর্যন্ত সে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। কালীপদ এ ঘরে বাতি দিতে আসিয়া কহিল, ও ঘরে আলো দিয়ে এসেছি মা। আচ্ছা বলিয়া বিজয়া নিজেকে সংযত করিয়া পরক্ষণে দ্বারের পর্দা সরাইয়া ধীরে ধীরে এ ঘরে আসিয়া উপস্থিত হইল। নরেন ঘাড় হেঁট করিয়া কি যেন ভাবিতেছিল, উঠিয়া দাঁড়াইল। তাহার নিঃশ্বাস চাপিবার ব্যর্থ চেষ্টাও বিজয়ের কাছে ধরা পড়িল। একটুখানি চুপ করিয়া নরেন্দ্র দুঃখের সহিত কহিল, এটা আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল। কি জানি কার মুখ দেখে উঠেছিলেন সকালে। আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, আবার ওরাও বলে গেলেন। বিজয়ের মনের ভিতরটায় তখনও জ্বালা করিতেছিল। সে মুখ তুলিয়া চাহিতেই তাহার অন্তরের দাহ চক্ষে দীপ্ত হইয়া উঠিল। অবিচলিত কণ্ঠে সে কহিল, তার মুখ দেখেই আমার রোজ যেন ঘুম ভাঙে। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি যে আপনার সম্বন্ধে যেসব অসম্মানের কথা তারা বলেছেন সে তাদের অনধিকার চর্চা। কাল তাদের আমি তা বুঝিয়ে দেব। অতিথির অসম্মান যে তাহার কিরূপ লাগিয়াছে নরেন তাহা বুঝিয়াছিল, কিন্তু শান্ত সহজভাবে সে কহিল, তার আবশ্যক কি? এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করায় তাদের তো কোনো লাভ নেই। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্যে? তারা আপনার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, আমার জন্য তাদের ক্ষুণ্ণ করবেন না। কিন্তু সে যাই হোক, রাত হয়ে যাচ্ছে, আমি যাই। কাল কি পরশু আপনি একবার আসতে পারবেন? কাল কি পরশু? কিন্তু আর তো সময় হবে না, কাল আমি চলে যাচ্ছি। অবশ্য কালই যাওয়া হবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে, কিন্তু আর দেখা করবার। বিজয়ার দুই চক্ষু জলে ভরিয়া গেল। সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কহিতে। নরেন আপনি একটু হাসিয়া বলিয়া ফেলিল, আপনি নিজে এত হাসাতে পারেন, আর আপনারই এত সামান্য কথায় এমন রাগ হয়? আমি বরঞ্চ রেগে আপনাকে মোটা বুদ্ধি আরও কত কি যে বলে ফেলেছি, কিন্তু কই, তাতে তো আপনি রাগ করেননি, বরঞ্চ মুখ টিপে হাসছিলেন। দেখে আমার আরও বেশি রাগ হচ্ছিল। কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে, জানেন তো, আপনি ভারী হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন করিয়া পাতা হইতে ঝরিয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ের চোখ দিয়া টপ টপ করিয়া মাটির উপর ঝরিয়া পড়িল। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয়, এই ভয়ে সে নিঃশব্দে নতমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত বলিয়াই সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত বৈজ্ঞানিক চক্ষের নিমেষে এক বিষম কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত পাড়াইয়া বিজয়ের চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুই পা পিছাইয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হল? এই সকল ব্যাপার সে বেচারার বুদ্ধির অতীত। সে জীবাণুদের চিনে, তাহাদের নাম ধাম জাতি গোত্রের কোনো খবর তাহার অপরিজ্ঞাত নয়। তাহাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দু ভুল হয় না। তাহাদের আচার ব্যবহারের সমস্ত হিসাব
তাহার নখাগ্রে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকাইয়া হাসে এবং শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তদ্গত হইয়া প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে লইয়া সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করিয়া? সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, শুনুন, ওটা আমার, আপনি ওটা রেখে দিন। বলিয়া কান্না আর চাপিতে না পারিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট 2-3 দাঁড়াইয়া থাকিয়া বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই। আরও মিনিট খানেক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া সে প্রস্থান করিল। বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে, কিন্তু মালিক নাই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুজিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিল। প্রশ্ন শুনিয়া সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া কহিল যে সে ভিতরে ছিল, জানেও না যে বাবু কখন চলিয়া গিয়াছেন। দারোয়ান কানাই সিং আসিয়া বলিল সে অড়হর ডাল নামাইয়া চাপাটি গড়িতেছিল। কোন ফুরসতে যে বাবু চুপ সে বাহির হইয়া গেছেন তাহার মালুম নাই। বিলাস বিহারীর প্রচণ্ড কীর্তি। পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভদিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতার নয়, আশপাশ হইতেও 2-4 জন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভদিন। আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাস ভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন। সংসারে স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়ে লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি ও দূরদর্শী করিয়া তুলে তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বুঝা যাইবে। সমবেত নিমন্ত্রিতগণের মাঝখানে বসিয়া বৃদ্ধ রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে অর্ধমুদিত নেত্রে তাহার আবাল্য সুরিত পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গম্ভীর কণ্ঠে বলিতে লাগিলেন, ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন। তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকু নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতেও পারবেন না। যদিচ আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তেই পাই, তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনাই করি যে তিনি তার অসীম করুণায় সেই দিনটিকে যেন আরো সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতায় চোখের কোণটা মুছিয়া ফেলিলেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিত পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা বলিতে লাগিলেন। তাহাদের বাল্যের খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনে সত্য ধর্মগ্রহণের ইতিহাস বিবৃত করিয়া কহিলেন, কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হল না। তিনি কলকাতায় চলে গেলেন, কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। উফ, সে যে কি নির্যাতন! তথাপি আমি মনে মনে ভাবলাম যে সত্যের জয় হবেই, তার মহিমায় একদিন জয়ী হবই। সেই শুভ দিন আজ সমাগত, তাই এখানে এতকাল পরে আপনাদের পদধূলি পড়ল। বনমালী আমাদের মধ্যে আজ নেই, 2 দিন পূর্বেই তিনি চলে গেছেন, কিন্তু আমি
আমি চোখ বুঝলেই দেখতে পাই ওই তিনি উপর থেকে আনন্দে মৃদু মৃদু হাস্য করছেন। এই বলিয়া তিনি পুনরায় মুদ্রিত নেত্রে স্থির হইলেন। উপস্থিত সকলের মনই উত্তেজিত হইয়া উঠিল। বিজয়ার দু চোখে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মেলিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া বলিলেন, ওই তার একমাত্র কন্যা বিজয়া, পিতার সর্বগুণের অধিকারিণী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্যে নির্ভীক, স্থির। আর ওই আমার পুত্র বিলাস বিহারী, এমনি অটল, এমনি দৃঢ়চিত্ত। এরা বাহিরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আরেকটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলির কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হইয়া উঠিল। যে মহিলাটি পাশে বসিয়াছিলেন তিনি বিজয়ার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটু চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিলেন, ওই তার একমাত্র সন্তান, এটি তার চোখে দেখে যাবার বড় স্বাদ ছিল, কিন্তু সমস্ত অপরাধ আমার। আজ আপনাদের সকলের কাছে আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে এর জন্য দায়ী একা আমি। পদ্মপত্রে শিশির বিন্দুর মতো যে মানব জীবন, এই শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে তো করি না। সে যে এত শীঘ্র যেতে পারে সে খেয়াল তো আমি করলাম না। এই বলিয়া তিনি ক্ষণকালের নিমিত্ত নীরব হইলেন। তাহার অনুতাপ বিদ্ধ অন্তরের ছবি দীপালোকের মুখের উপর ফুটিয়া উঠিল। পুনরায় একটি দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া শান্ত গম্ভীর স্বরে তিনি বলিলেন, কিন্তু এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমি বিলম্ব করবার সাহস পাইনি। কি জানি পাছে আমিও না দেখে যেতে পারি। আবার একটা অব্যক্ত ধ্বনি উত্থিত হইল। রাসবিহারী দক্ষিণে ও বামে দৃষ্টিপাত করিয়া বিজয়াকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, বনমালী তার যথা সর্বস্বের সঙ্গে মেয়েকেও যেমন আমার হাতে দিয়ে গেছেন, আমিও তেমনি ধর্মের দিকে দৃষ্টি রেখে আমার কর্তব্য সমাপন করে যাব। ওরাও তেমনি আপনাদের আশীর্বাদে দীর্ঘ জীবন লাভ করে সত্যকে আশ্রয় করে কর্তব্য করুক। যেখান থেকে ওদের পিতাকে নির্বাসিত করা হয়েছিল সেইখানে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে সত্য ধর্ম প্রচার করুক, এই আমার একমাত্র প্রার্থনা। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারা মহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই, তোমার জননী সতী সাধ্বী, বহু পূর্বেই তিনি স্বর্গারোহণ করেছেন, নইলে এই কথা আজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। কিন্তু তুমি লজ্জা করো না মা, বলো, আজ এখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুনী মাসেই আবার একবার পদধূলি দেবার জন্য আমি আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কহিবে কি, ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। সে অধপদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়াই মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, তোমাকে আর কিছুই বলতে হবে না, আমরা সমস্তই বুঝেছি। তাহার পরে দাঁড়াইয়া উঠিয়া দুই হাত যুক্ত করিয়া তিনি বলিলেন,
আমি আগামী ফাল্গুনেই আর একবার আপনাদের পদধূলি ভিক্ষা জানাচ্ছি। সকলেই বারবার করিয়া তাদের সম্মতি জানাইতে লাগিলেন। বিজয়া আর সহ্য করিতে না পারিয়া অস্ফুট স্বরে বলিয়া উঠিল, বাবার মৃত্যুর 1 বছরের মধ্যে। প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথা সে শেষ করিতেও পারিল না। রাসবিহারী চক্ষের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিকই তো মা, ঠিকই তো, এ কথা যে আমার স্মরণ ছিল না, কিন্তু তুমি আমার মা কিনা, তাই এ বুড়ো ছেলের ভুল তুমি শুধরে দিলে। বিজয়া নীরবে আঁচলে চোখ মুছিল। রাসবিহারী ইহাও লক্ষ্য করিলেন। নিঃশ্বাস ফেলিয়া আর্দ্র স্বরে তিনি বলিলেন, সকলই তার ইচ্ছা। একটু পরে কহিলেন, তাই হবে, কিন্তু তারও তো আর বিলম্ব নেই। সকলের দিকে চাহিয়া কহিলেন, বেশ, আগামী বৈশাখেই তাহলে শুভ কার্য সম্পন্ন হবে। আপনাদের কাছে এই আমাদের পাকা কথা রইল। বিলাসবিহারী বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো আর কাজের অন্ত থাকবে না। আমাদের আহারের আয়োজনটা, না না, চাকরের উপরে আর নির্ভর করা নয় বাবা, তুমি নিজে যাও। আচ্ছা আচ্ছা, চলো, আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার। বলিতে বলিতে তিনি পুত্রের পিছন পিছন অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথা সময়ে প্রীতি ভোজনের কার্য সমাধা হইয়া গেল। আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়িল না। রাত্রি প্রায় 12টা বাজে। একটা থামের আড়ালে একাকী দাঁড়াইয়া বিজয়া পালকির জন্য অপেক্ষা করিতেছিল। রাসবিহারী তাহাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। এখানে দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে বসবে, এসো। বিজয়া ঘাড় নাড়িয়া বলিল, না কাকাবাবু, আমি বেশ দাঁড়িয়ে আছি। কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না, লাগবে না। রাসবিহারী তখন তাহার পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আর এক দফা আশীর্বাদ করিতে লাগিলেন। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। অকস্মাৎ তাহার একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, তোমাকে সে কথাটা বলতে একেবারে ভুলে গিয়েছিলাম মা। সেই মাইক্রোস্কোপের দামটা কিন্তু আমি তাকে দিয়ে দিয়েছি। 8-10 দিন হইয়া গেল। নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে আর আসে নাই। এই কয়টা দিন যে বিজয়ার কি করিয়া কাটিয়াছে তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটা সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায়, কোন গ্রামে, তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্ত শেলে বিঁধিয়া গেছে, কিন্তু কোনো উপায় সে খুঁজিয়া পায় নাই। এখন রাসবিহারীর কথায় সে চকিত হইয়া বলিল, কখন দিলেন? রাসবিহারী একটু চিন্তা করিয়া বলিলেন, কখন দিলুম কি জানি, তার পরের দিনই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছ। তা কথা হলো কথা, যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক, টাকা দেওয়াও তো চাই। এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার, টাকাটা হাতে পেয়েই সে চলে গেল। গিয়ে যা হোক কিছু করবার চেষ্টা করুক, হাজার হোক সেও তো আমার এক বন্ধুরই ছেলে। দেখলাম চলে যাবার জন্য সে ভারী ব্যস্ত, পেয়েই চলে গেল। আর তাছাড়া তোমার দেওয়াও দেওয়া আর আমার দেওয়াও দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তা তার ধর্ম তার কাছে, 10 টাকা যদি বেশি নিয়ে থাকে তো নিক।
বিজয়ের মুখের ভিতর জিভটা যেন আড়ষ্ট হইয়া গেল। কিছুতেই যেন তার কথা ফুটিবে না এমনি মনে হইল। কিছুক্ষণ প্রবল চেষ্টা করিয়া সে বলিল, কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করিয়া জানি না প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়া চমকাইয়া উঠিয়া কহিলেন, না না, বলো কি, টাকাটা দুবার করে নিলে নাকি সে? হ্যাঁ, কিন্তু কিন্তু কই, সে তো সেরকম তার মুখ দেখে আমার মনে হলো না। আর কাকেই বা দোষ দেব? এমনি করেই তো লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতে একেবারে দাড়ি পাকিয়ে দিলাম। তা না হয় আরো 200 গেল, তা সে টাকাটা কিন্তু মা আমি দেব। চিরকাল এইরকম দণ্ড বইতে বইতে কাঁধে আমার কড়া পড়ে গেছে মা, আর লাগে না। তা যাক, সে আমি। বিজয়া আর কিছুতেই সহ্য করিতে না পারিয়া রুক্ষস্বরে বলিয়া উঠিল, কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? 2 বার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরে যাবার সময় পর্যন্তও নন। কিন্তু কোথায় দেখা হলো? কবে টাকা দিলেন? রাসবিহারী অত্যন্ত আশ্বস্ত হইয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, যাক, বাঁচা গেল। টাকাটাও তো একেবারে কম নয়। হ্যাঁ, 200। যাবার জন্য সে একেবারে ব্যতিব্যস্ত। হঠাৎ দেখা হতেই, ও ও কে দাঁড়িয়ে? হ্যাঁ, বিলাস? বলি, পালকির কি হলো বলো দেখি, এদিকে ঠান্ডা লেগে যাচ্ছে যে। আহা, যে কাজটা আমি নিজে না দেখব তাই কি আর হবে না? বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনিও ধারের একটা থামকে বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুত বেগে সেই দিকে ধাবিত হইলেন। এমন একদিন ছিল যখন বিলাসের কাছে আত্মসমর্পণ করা বিজয়ার পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটি মাত্র লোক ছাড়া আর কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায়, লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয়ে ত্রস্ত সশঙ্কিত হইয়া ওঠে। এই জিনিসটাকেই সে রাসবিহারের নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়া পর্যন্ত নানা দিক দিয়া পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই করিতে করিতে বাটিয়া আসিতেছিল। তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কি ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ তাহার ঘটে নাই। কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারণাটা যে বিলাসবিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রবাহিত হইবে তাহা স্থির হইয়া গিয়াছিল। কোনো মতেই যে ইহার ব্যত্যয় ঘটিতে পারে এই সম্ভাবনা কোনো দিন তাহার মনে উদয় হয় নাই। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমেষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তাড়নায় সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করিয়া দিয়া তাহার সুনির্দিষ্ট পথের রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়া দিয়া কোথায় যে নিজেই সরিয়া গেল, চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না। ইহা সত্য কিংবা নিছক স্বপ্ন, ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল। যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে? আর যদি সত্য হয় তবে তাহাই বা জীবনে কি করিয়া সার্থক হইবে? ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও ঘেঁষিল না। আজ যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল তাহা এই যে চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলন করিতেছে, তাহাতে সত্যবস্তু কিছু আছে কিংবা সে শুধুই তাহার আকাশ কুসুমের মালা? এর নিদারুণ সমস্যার গ্রন্থি ভেদ করিয়া কে দিবে তাহাকে? তাহার মা নাই, পিতাও পরলোকে,
ভাই বোন তো কোনোদিন ছিলই না। আপনার বলিতে একা রাসবিহারী ব্যতীত আর কেহ নাই। তিনিই বন্ধু, তিনিই বান্ধব, তিনিই অভিভাবক। অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিয়া তাহাকে তাহার আজন্ম পরিচিত কলিকাতার সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনিয়া ফেলিয়াছেন, সে আজ বিজয়ার কাছে একেবারে জলের মতো স্বচ্ছ হইয়া গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়া যত দূর দৃষ্টি যায়, আজ সমস্তই তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। বিদেশে যাত্রায় নরেনকে অযাচিত সাহায্য দান, নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিবাহের প্রস্তাব, তাহার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলিয়া অসংশয়ে প্রচার করা, তাহাকে সকল দিক দিয়া বাঁধিয়া ফেলিতে এই বৃদ্ধের চেষ্টা পরম্পরার কিছুই আর তাহার কাছে অপ্রচ্ছন্ন নাই। কিন্তু রহস্য এই যে অত্যাচার উপদ্রবের লেশমাত্র চিহ্নও বিলাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নাই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহসরস মঙ্গলেচ্ছার অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নিবার তাড়না যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের মুখে অগ্রসর করিয়া দিতেছে, ইহা উপলব্ধি করিবার সঙ্গে সঙ্গেই নিজের উপায়বিহীনত্বের ছবিটা এমনি সুস্পষ্ট হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও বিজয় আতঙ্কে শিহরিত হইয়া উঠিল। সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য ঘুমাইতে পারিল না। তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, বাবা, তুমি তো এদের চিনতে পেরেছিলে, তবে কেন কেন তবে আমাকে এদের মুখের মধ্যে সঁপে দিয়ে গেলে? এক সময় সে যে নিজেই বিলাসকে পছন্দ করিয়াছিল এবং তাহারই সহিত একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধেও নরেনের সর্বনাশ কামনা করিয়াছিল, এই কামনাই আজ তাহার সমস্ত শুভ ইচ্ছাকে পরাভূত করিয়া জয়লাভ করিয়াছে, ইহা মনে করিয়া তাহার বুক ফাটিতে লাগিল। সে বারবার করিয়া বলিতে লাগিল, স্নেহে অন্ধ হইয়া কেন পিতা এই সর্বনাশের মূল স্বহস্তেই উন্মূলিত করিয়া দিয়া গেলেন না? কেন তাহারই বুদ্ধি বিবেচনার উপর সমস্ত নির্ভর করিয়া গেলেন? আর যদি তাই করিয়া গেলেন, তবে কেন তাহার স্বাধীনতার পথ এমন করিয়া সকল দিক দিয়া রুদ্ধ করিয়া গেলেন? সমস্ত উপাদান সিক্ত করিয়া সে কেবলই ভাবিতে লাগিল, তাহার এই ক্রুদ্ধ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানেও কি পৌঁছাইতেছে না? আজ প্রতিকারের উপায় কি তাহার হাতে এক বিন্দুও নাই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন তাহার ঘুম ভাঙিল, তখন অনেক বেলা হইয়াছে। উঠিয়া সে শুনিল তাহার বাহিরের ঘর নিমন্ত্রিতগণের অভ্যাগমে পরিপূর্ণ হইয়া গেছে, শুধু সেই উপস্থিত নাই। এই ত্রুটি সারিয়া লইতে সে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি? আজিকার সারা দিন ব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতেই তাহার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মিল। শীতের প্রভাত সূর্যালোক বাগানের আম গাছের মাথার উপর ভরিয়া গিয়াছে এবং তাহারই পাতার ফাঁকে ফাঁকে সম্মুখের মাঠের উপর দিয়া রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইয়া চলিতেছে। দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি দেখিতে তাহার কোনো দিন ক্লান্তি জন্মে নাই। অনেক দিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া বসিয়া থাকিত। কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না যে এতদিন কি মাধুর্য ছিল ইহাতে। বরঞ্চ এ যেন একটা অত্যন্ত পুরনো বাসি জিনিসের মতো তাহার কাছে আগা গোড়া বিস্বাদ ঠেকিল। এই দৃশ্য হইতে সে তাহার শান্ত চোখ দুটি ধীরে ধীরে ফিরাইয়া লইতেই দেখিতে পাইল কালীপদ এক এক লাফে তিনটা সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতেছে। চোখাচোখি হইবা মাত্র সে মহা ব্যস্ততার সহিত জানাইয়া ইঙ্গিতে হাত তুলিয়া বলিয়া উঠিল, মা, শিগগির শিগগির, ছোটবাবু একবারে ভয়ানক রেগে উঠেছেন, আজ এত দেরি করে কি উঠতে আসে মা? কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ একরাশি বারুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে,
ভৃত্যের এই সংবাদটাও বিজয়ার দেহে মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাঁধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হঠাৎ সে কথা কহিতে পারিল না। তাহার দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিকরিয়া পড়িতে লাগিল। কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয়ে জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিতেই বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া বলিল, তুমি নিচে যাও কালীপদ, বলিয়া নিচের দিকে অঙ্গুলি করিয়া দেখাইল। এ বাটিতে ছোটবাবু বলিতে যে বিলাসবিহারীকে এবং বড়বাবু বলিতে তাহার পিতাকে বুঝায় বিজয়া তাহা জানিত। কিন্তু এই দুটি পিতা পুত্রে এখানে এত বড় হইয়া উঠিয়াছেন যে তাহাদের ক্রোধের গুরুত্ব আজ চাকর বাকরদের কাছে বাড়ির মনিবকে পর্যন্ত অতিক্রম করিয়াছে, এ খবর বিজয়া এই প্রথম পাইল। আজ সে স্পষ্ট দেখিল যে ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে নিজে তাহার শাসিত কৃপার পাত্রী। এ তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না, তাহা বলাই বাহুল্য। আধ ঘণ্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল, তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলি অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্নও ধ্বনিয়া উঠিল। কিন্তু সহসা বিলাসবিহারীর তীব্র কটু কণ্ঠে সমস্ত ডুবিয়া গেল। সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় তো না ভাঙলেই চলতো। তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগাস্টেড হয়ে উঠছি। এ কথার না জানিয়ে আমি পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, এ একটা কথা বটে, কিন্তু এতগুলি বাহিরের লোকের সম্মুখে ভাবী স্বামীর এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত এবং ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দিকপাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই। এমনিভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্ত কণ্ঠে কহিল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। বৃদ্ধ দয়াল স্নেহার্দ্র স্বরে একেবারেই মা সম্বোধন করিয়া বলিয়া উঠিলেন, না না মা, আমাদের কারো কিছু মাত্র অসুবিধে হয়নি। বিলাসবাবু রাসবিহারীবাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি। কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা, তোমার অসুখ বিসুখ কিছু হয়নি তো? ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালও সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই। কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিবা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিল এবং ইহার স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তাহার স্বর্গীয় পিতার কণ্ঠস্বরের আভাস জ্ঞাপন করিল। দয়াল একটা কৌচের উপর বসিয়াছিলেন, পাশে একটু জায়গা ছিল। তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া কহিলেন, দাঁড়িয়ে থেকো না মা, বসো এইখানে। অসুখ বিসুখ তো কিছু করেনি তোমার? হ্যাঁ? বিজয়া পার্শ্বে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না। ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন। প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া শুধু কোনো মতে কহিল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না। তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুমান করিয়া মনে মনে শুধু একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন, তিনি যদি তার ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন তো আনাড়িদের কাছে তাহা যত রূঢ়ই ঠেকুক, যারা যৌবনের ইতিহাসটুকু
পড়িয়া শেষ করিয়া দিয়াছেন, তেমন জ্ঞান বৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পাষ্ঠোপবিষ্টা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ করিবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কহিতে লাগিলেন। এত অল্প বয়সেই এই সত্য ধর্মের প্রতি তাহাদের অবিচলিত নিষ্ঠা ও প্রীতির অসংখ্য প্রশংসা করিয়া অবশেষে বলিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক। কিন্তু মা, যে মন্দির তোমার গ্রামের মধ্যে তুমি প্রতিষ্ঠা করলে তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম, অনেক স্বার্থত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়াগাঁয়েই থাকি, আমি বেশ দেখেছি এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না। তাই আমার মনে হয় একে যদি যথার্থ জীবিত রাখতে পারো মা, এ দেশে তবে একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব হে তো আমি ভেবেই পাইনি। বিজয়ার মুখে আসিয়া পড়িতেছিল বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার কোনো উৎসাহই নেই, এর লেশ মাত্র সার্থকতা আর আমি দেখতে পাইনি। কিন্তু সে কথা চাপিয়া গিয়া মৃদুস্বরে সে জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে আপনি কেন বলছেন? দয়াল কহিলেন, তা হবে বই কি মা। আমার আন্তরিক বিশ্বাস বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি যে যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নেই, সে সেখানে বাঁচে না মা। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায় তবে সে কি একটা মস্ত আশা ভরসার আশ্রয় নয়? হ্যাঁ, আমাদের বাঙালি ঘরের দোষগুণের কথা তুমি নিজেও তো কম জানো না। সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয়া আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল। আচার্যের শেষ কথাটায় তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অত্যন্ত ব্যথার স্থানটাতেই পুনঃ পুনঃ আঘাত করিতেছিল। সে বেদনায় ছটফট করিতেছিল, অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত সমস্ত ব্যাপারটার উপরেই ক্রোধ ও বিরক্তিতে যেন প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিকটায় চোখ মেলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্য সত্যই যেন নিজের ভ্রম দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল, বিলাস হয়তো বাস্তবিকই হৃদয়হীন এবং ক্রূর নয়, তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। তাহার মনে পড়িল সে কোথায় যেন পড়িয়াছে। সংসারে সকল বড় কার্যই কাহারও না কাহারও ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিতে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্মম ও নিষ্ঠুরের মতো দেখিতে হন। চিরদিনের শিক্ষা ও সংস্কার বশে ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কাহারও অপেক্ষা কম ছিল না। এই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়া তাহার উচ্চ শিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে অন্তরে ক্ষমা না করিয়া পারিল না। এমনকি সে আপনাকে আপনি বলিতে লাগিল, সত্যিই তো, সংসারে যাহারা বড় কাজ করিতে আসে তাহাদিগের ব্যবহার আমাদের মতো সাধারণ লোকের সহিত বর্ণে বর্ণে না মিলিলেই তাহাদিগকে দোষী করা তো অসঙ্গত, এমনকি অন্যায়ও। এবং অন্যায়কে অন্যায় বুঝিয়া কোনো কারণেই তাকে প্রশ্রয় দিতে পারিব না।
বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিলেন। বিজয়াও উঠিয়া দাঁড়াইল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি যেন একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করিতেছিল। সে কাছে আসিয়া বলিল, তোমার শরীরটা কি আজ সকাল থেকে ভালো নেই বিজয়া? আধ ঘণ্টা পূর্বেও হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যা হোক একটা কিছু বলিয়া চলিয়া যাইত, কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না না, ভালোই আছি। কাল রাত্রে ভালো ঘুম হয়নি বলেই বোধহয় একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রতিঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না, নিজেদের সমূহ ক্ষতি বুঝিয়াও আত্মসম্বরণ করিতে পারে না। বিলাস তাহাদেরই একজন। তাহার প্রতি বিজয়ার আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল, তাহার নিজের আচরণও ততোধিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপ ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পক্ককেশ অভিজ্ঞ পিতার পুনঃ পুনঃ স্বনির্বন্ধ অনুযোগ, সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই যখন লাগিতেছিল না, তখন বিজয়ের মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাকেই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যত দূর সাধ্য কোমল করিয়া বলিল, তাহলে তুমি এ বেলায় আর রোদে বের হইও না কেমন? সকাল সকাল স্নানাহার সেরে যদি একটু ঘুমোতে পারো তবে সেই চেষ্টাই করো। সিজন চেঞ্জের সময়টা তো ভালো নয়, অসুখ বিসুখ না হয়ে পড়ে। এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবা নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাহিতেও সে উদ্যত হইল, কিন্তু এই বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই। তাই সে আর কিছু না কহিয়া দ্রুত পদে ভদ্রলোকদিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যত দূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল। তাহার পরে একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে তাহার উপরের ঘরে চলিয়া গেল। কিছু কাল অবধি একটা অব্যক্ত পীড়া কাটার মতো তাহার মনের মধ্যে খচখচ করিয়া অহরহ বিধিতেছিল। আজ তাহার অকস্মাৎ বোধ হইল সেটার যেন আর খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত বিজয়াকে বসানো হইল, তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার জন্য অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ের মনের ভিতরটা হু হু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণিক পরেই বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল, তখন সে জ্বালা নিবিতেও তাহার বেশি সময় লাগিল না। আজকের পাঠ তবে এখানেই শেষ করছি। আজ পড়লাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা তৃতীয় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।